ব্রহ্মপুত্রে বাঁধের বিষয়ে ঢাকাকে জানায়নি দিল্লি বেইজিং। নদীর গতিপথ পাল্টালে হুমকিতে পড়বে দেশের জনপদ। শিশুদের ঠান্ডাজনিত রোগ বেড়েছে কয়েক গুণ। সময়মতো চিকিৎসা না করলে ক্ষতির শঙ্কা, বাড়তি যত্নের পরামর্শ। মহাসড়কে দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম পুলিশের অস্থায়ী বিশ্রামাগার। খুশি চালক সহকারীরা, সব মহাসড়কে চালুর দাবি। গোপালগঞ্জের ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের ফার্স্ট এইড বক্স, ওষুধও দেয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ। একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড লিওনেল মেসির। ৬৪৪ গোল করে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলেকে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রহ্মপুত্র নদে পাল্টাপাল্টি বাঁধ দেয়ার ঘোষণা দিয়েছে চীন ও ভারত। বাংলাদেশের পররাষ্ট্র বা পানি সম্পদ মন্ত্রণালয়কে এই বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি দুদেশ। এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরিতে বাধা নেই, তবে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তন হলে হুমকির মুখে পড়বে এই অববাহিকার জনপদ। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয়ের কৈলাসে, তিব্বতের বুক চিরে ভারতের আসাম হয়ে ঢুকেছে বাংলাদেশে। ৬ বছর আগে ব্রহ্মপুত্রের তিব্বত অংশে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দেওয়ার পরিকল্পনা নেয় চীন। সম্প্রতি দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে, গত মাসে চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিষয়টি আবারও সামনে আনা হয়েছে। বলা হয়েছে, আগামী বছর শুরু হবে কাজ। এরপর থেকে উদ্বেগ জানিয়ে আসছে ভারত। শুধু তাই নয়, পাল্টা জবাবে ব্রহ্মপুত্রের অরুণাচল অংশে বাঁধ নির্মাণের কথা ভাবছে দেশটি। উজানের দুই দেশ ভারত ও চীনের মুখোমুখি অবস্থান সংকটে ফেলে দিয়েছে ভাটিতে থাকা বাংলাদেশকেও। অনেক সময় পত্রিকা আন্দাজি জিনিস লেখে একটা অপিনিয়ন নেওয়ার জন্য। হু নোজ হোয়াট ইজ দিস, এটা আমরা জানি না। আমাদেরকে তারা সেভাবে অফিসিয়ালি আমাদেরকে জানায়নি, কিন্তু আমরা পেপার পত্রিকায় আমরা দেখেছি যে চীন আপস্টেমে 60 গিগাওয়াট তারা একটা জল বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছে। এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি ভারতও এটা রিয়াকশন করেছে। ভারতও সেটার উপরে আবার 10 গিগাওয়াটের একটা করতে চাচ্ছে। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে ঢুকেছে কুড়িগ্রাম হয়ে। ময়মনসিংহের মধ্য দিয়ে এগিয়ে ভৈরব বাজারের দক্ষিণে পড়েছে মেঘনায়। ব্রহ্মপুত্রের উৎসের মুখেই বাঁধ দেওয়ার পরিকল্পনা চীনের। দিল্লির দাবি, এটি হলে উত্তর পূর্ব ভারতে পানির সংকট তৈরি হতে পারে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা রয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন, জল বিদ্যুৎ কেন্দ্র হলে পানি ধরে রাখার সুযোগ নেই, কিন্তু নদীর গতিপথে বাধা হলে প্রভাব পড়বে এ জনপদেও। শুধু যদি জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে তাহলে আমাদের অতটা চিন্তা না, যতটা চিন্তা হয়তো যদি ওয়াটার ডাইভার্সন করতো ব্যারেজের মাধ্যমে। চায়নার সাথে সেটা আমরা আলোচনা করতে পারি যে হাইড্রো পাওয়ার জেনারেশন করার জন্য যাতে আমাদেরকে সংযুক্ত করা হয়। সাধারণত ভৌগোলিকভাবে উজানে থাকা কোনো দেশ নদীর ওপর অবকাঠামো তৈরি করলে ভাটিতে থাকা দেশকে অবহিত করতে হয়। সেই অনুযায়ী ব্রহ্মপুত্র নদে চীন বা ভারত যেই বাঁধের পরিকল্পনা করুক, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে আলোচনা করা উচিত বলেও মনে করেন গবেষকরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়ার মতো রোগ বেড়েছে ৩ থেকে ৪ গুণ। ঢাকা শিশু হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ঠান্ডাজনিত রোগ এড়াতে সন্তানদের বাড়তি যত্ন নিতে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন তারা। এসব রোগে শিশুদের সময় মতো চিকিৎসা না করালে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা থাকে, জানালেন বিশেষজ্ঞরা। ৬৬৩ শয্যার ঢাকা শিশু হাসপাতালের মঙ্গলবার দুপুর ১টার চিত্র। বহির্বিভাগ, জরুরি বিভাগ সহ সব জায়গায় রোগীর ভিড়। বেশিরভাগ শিশুই ঠান্ডা জ্বর, অ্যাজমা বা নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে রোগী ভর্তির তথ্য থেকে জানা যায়, গত নভেম্বরের প্রথম ২১ দিনের তুলনায় ডিসেম্বরের একই সময়ে রোগীর সংখ্যা বেড়েছে
3 থেকে 4 গুণ। পরিসংখ্যান দিতে গেলে দেখা যায় যে গত এক মাসে আমাদের এখানে শুধুমাত্র নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে 198টা রোগী, এবং গত লাস্ট 10 ডেজে আমরা দেখেছি যে 20 থেকে 50টা রোগী ভর্তি হচ্ছে এই নিউমোনিয়া নিয়ে, সাথে শীতকালীন ডায়রিয়া তো আছেই। এছাড়াও এই যে ঠান্ডা, জ্বর, কাশি এগুলো নিয়ে আমাদের আউটডোরে প্রচুর রোগী আসছে। তাপমাত্রা কমার কারণে শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের চেয়ে কমে যায়। ঠান্ডা আবহাওয়ায় শিশুদের সর্দি, কাশি, পেটের সমস্যা, জ্বর, গলা ব্যথা বেশি হয়ে থাকে। তাই এ সময়টাতে শিশুদের বিশেষ যত্নের পরামর্শ বিশেষজ্ঞদের। এ সময় বাবা মাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এ সময় দেখা যায় ভোরের দিকে বা রাতের দিকে ঠান্ডা বাতাস বয়, এই সময় বাচ্চারা যেন কোনো অবস্থায় ঠান্ডা বাতাসে এক্সপোজ না হয়। রাতে যখন বাচ্চা শুয়ে আছে দেখা যায় গরম কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, কিন্তু মাথার পিছনটা পিঠটা ঘেমে যাচ্ছে, এই ঘাম বসে গিয়েই ঠান্ডা লাগছে। ঠান্ডা পানি যেমন এই সময় ব্যবহার না করে, ইভেন শুধু খাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই না, গোসল করার ক্ষেত্রেও কুসুম কুসুম গরম পানি ব্যবহার করাটা ভালো। ধুলাবালিতে বাচ্চারা খেলাধুলা করে, শিশুরা এই ধুলাবালি থেকে যাতে একটু অ্যাভয়েড করে চলে, তাহলে শ্বাসকষ্ট বা অ্যাজমার হাত থেকে আমরা বাঁচতে পারবো। সাথে হচ্ছে আমাদের যে রঙিন শাকসবজি, ফলমূল পাওয়া যায় সেগুলো আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি, এবং এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। শিশু হাসপাতালের বহির্বিভাগে গত নভেম্বর মাসে দৈনিক গড়ে রোগী আসত 120 থেকে 150 জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রতিদিন আসছে প্রায় 300 রোগী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত মৌসুমে শিশুদের ঠান্ডাজনিত রোগের সার্বিক পরিস্থিতির আরো খবর জানাতে এবার রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কি অবস্থা রংপুরের? সেখানকার শিশুদের ঠান্ডাজনিত রোগ কি বেড়েছে? আরো একটি বিষয় জানতে চাচ্ছি যে চিকিৎসকরা কি বলছেন, তাদের কি মতামত? দেখুন, আসলে বেশ কিছুদিন ধরে কিন্তু রংপুরে যে অর্থাৎ মাঝারি এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এ কারণে কিন্তু রংপুরের অঞ্চলে আমি যদি বলি বেশ কিছু উপজেলায় আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু অনেক শিশুরাই এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ পর্যন্ত আমরা যেটা তথ্য অনুযায়ী জানতে পারছি যে গত কয়েকদিনের তুলনায় সব থেকে বেশি কিন্তু এখন ভর্তি হচ্ছে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রায় 200 জনের উপরে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা তারা ভর্তি হচ্ছে। তবে আমি যদি একটু দেখাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত যে সব রোগী ভর্তি রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রোগে অর্থাৎ ঠান্ডাজনিত শীতে আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন, অর্থাৎ নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিন ধরে যেটি ভর্তি হচ্ছে, তারপরেও কিন্তু আমরা উপজেলাগুলোতেও আমরা যেটা জানতে পেরেছি সেখানেও কিন্তু তারা এইসব ঠান্ডাজনিত রোগ আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তবে গত কয়েকদিন আগে অর্থাৎ পরশু দিনে যে ঘটনা ঘটেছে, স্টেশন রোডে একজন বয়স্ক লোক যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে এই ঠান্ডাজনিত রোগের কারণে কিন্তু যেসব রোগী এখন ভর্তি হচ্ছে তাদের কিন্তু বেশিরভাগই শিশুরা রয়েছে। তবে আরেকটা বিষয় জানি নাকি রংপুরে এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এই শীতের কারণে কিন্তু আগুন পোড়ায় থেকে দগ্ধ হয়ে কিন্তু এই পর্যন্ত 15 জন আক্রান্ত হয়ে তারা বাড়িতে ভর্তি রয়েছেন। গতকাল যেটি আমরা যেটা জানতে পেরেছি যে লিমা আক্তার নামে একজন নারী, অর্থাৎ তার বয়স 20 বছর, সে পীরগঞ্জ থেকে এসেছিলেন, সে 80 ভাগ পুড়ে যাওয়ার কারণে সে মারা গেছে। এ পর্যন্ত এখন 2 জনের যে অর্থাৎ শীতজনিত রোগে শীতে আগুন পোহাইতে গিয়ে যে মারা গেছে। এটি কিন্তু আসলে রংপুরে বরাবর এরকম হয়ে থাকে। তবে আমরা গত ডিসেম্বরে এই সময় যেটা জানতে পেরেছি যে তখন কিন্তু আরো বেশি শীত থাকার কারণে এই অর্থাৎ আগুন পোহাইতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন। তবে রংপুরের যে অর্থাৎ উত্তরাঞ্চলে যেসব জেলা রয়েছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, এটি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আজকে আবহাওয়াবিদের পক্ষ থেকে সেটি বলছেন যে 7 থেকে 8 অর্থাৎ তাপমাত্রা উঠানামা করছে। রংপুরে আজকে যে তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। তবে আগামী কয়েকদিনের ভিতরে আরো ঠান্ডা অর্থাৎ শীতের যে প্রকোপটা এটি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদদের পক্ষ থেকে। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে যুক্তরাজ্যের সাথে আকাশপথে যোগাযোগ। দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন জানান, নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাময়িক বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। নতুন ধরনের করোনা ভাইরাসের আতঙ্কে যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে 40টিরও বেশি দেশ। আর সড়ক, সমুদ্র, রেল ও আকাশপথে মালামাল বহনও বন্ধ রাখছে ফ্রান্স। 31শে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট নিষিদ্ধ করেছে ভারত। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশও। সাসপেনশন কয়েকদিনের জন্য, আপনারা দেখছেন সৌদি আরবে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে, তারপর বলেছে ইট কুড বি এক্সটেন্ডেড।
তো আমরা হয়তো এই ধরনের কোনো একটা পদক্ষেপ নেব। ইন্ডিয়া সাসপেন্ড করেছে, তা আমরা হয়তো ওই ধরনের পদক্ষেপ নেব। এটা অবজার্ভ করতেছে না, এনি মিনিট সাম ডিসিশন উইল বি মেড। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক জানান, নিজ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করেছে সৌদি সরকার। এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই, তবে এদেশের যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে কোনো রকম ফি ছাড়াই তাদেরকে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেব তাদেরকে, তখন তারা কোনো রকম বাড়তি পয়সা ছাড়া কিন্তু আবার যেতে পারে। তিনি আরও জানান, করোনা ভাইরাসের কারণে বিমান ও সিভিল এভিয়েশন খাতে ক্ষতির পরিমাণ ২৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে, আর পর্যটন খাতে প্রায় ২০০০ কোটি টাকা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় একের পর এক দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করলেও তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাজ্যে প্রয়োজনীয় ভ্রমণ আবারও চালু করতে মঙ্গলবার বিভিন্ন দেশের প্রতি সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভ্রমণকারীদের প্রয়োজনে করোনা পরীক্ষা বা আইসোলেশনের শর্ত হলেও প্রবেশের অনুমতি দেওয়া উচিত, তবে অত্যাবশ্যক নয় এমন ভ্রমণ নিরুৎসাহিত করছে তারা। এছাড়া পরিবহন কর্মীদের নিষেধাজ্ঞার বাইরে রাখার সুপারিশ করেছে ইউরোপীয় কমিশন। এরই মধ্যে ইউর ২৭ সদস্য দেশ যুক্তরাজ্যের সঙ্গে তাদের বিধিনিষেধ সমন্বয়ের চেষ্টা করছে। এদিকে ইউর দেশগুলো নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের বিধান নির্ধারণের স্বাধীন, ফলে ইউরোপীয় কমিশনের আহ্বান সত্ত্বেও তারা নিজেদের নীতি অনুসরণ করতে পারে। নতুন করোনা বিস্তারের তথ্য দেওয়ার পর থেকে এই পর্যন্ত ৪০টির বেশি দেশ ফ্লাইট বাতিল করেছে। গ্রামের মানুষের জন্য টয়লেট ও হাত ধোয়ার স্টেশন নির্মাণ এবং পানি সরবরাহ প্রকল্পে পরামর্শক ব্যয় হবে ৫০ কোটি টাকার বেশি, আর প্রকল্পের ব্যয় ১,৮৮২ কোটি টাকা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে। সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বরাদ্দকৃত বাসায় থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না থাকলেও ভাড়া কেটে নেয়ার নির্দেশও দেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়া স্টেশন নির্মাণ ছাড়াও স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও সুপেয় পানি সরবরাহের প্রকল্প নিয়েছে সরকার। এ প্রকল্পে ৩০ জেলার ৯৮ উপজেলায় ৩.৫ লাখ টয়লেট এবং ৮৮২টি হাত ধোয়া স্টেশন নির্মাণ করা হবে। ১,৮৮২ কোটি টাকা ব্যয়ে আগামী ২০২৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটিতে পরামর্শক ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকার বেশি। যে মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের ক্ষেত্রে উনি নির্দেশনা দিয়েছেন, যেহেতু এটা পানি সরবরাহ করা হবে পাইপ টু ওয়াটার এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার, তিনি নির্দেশনা দিয়েছেন যেখানে সারফেস ওয়াটার অ্যাভেলেবল যে সময় সেখানে যেন সারফেস ওয়াটার ব্যবহারের বিষয়টা বিবেচনা করা হয়। একনেক সভায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনে দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শিল্পকে গুরুত্ব দিয়ে দ্রুত সব জায়গায় প্রিপেড গ্যাস মিটার স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দকৃত সরকারি বাসায় না থাকলেও ভাড়া কেটে নেওয়ার নির্দেশ দেন তিনি। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে, এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া, তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না। এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সভায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়নে সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নে মহাপরিকল্পনা তৈরির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেখা যাচ্ছে যে অনেকবারই পরিবর্তন। সাদ্দাল হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে প্রকল্পের ব্যয় অনেক। মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ টাকা অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। এদিকে দুর্নীতি মামলায় পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ৭ জুন মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য পাপুল কুয়েতে গ্রেপ্তার হন। এরপর থেকে পাপুলের মানব পাচার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত শুরু করে দুদক ও সিআইডি। আর জুলাই মাসে আব্দুল আলিম নামে এক ব্যক্তি মানব পাচারের অভিযোগ এনে পাপুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার পায় সিআইডি।
4 মাসের তদন্তে মানব পাচারের প্রমাণ পায় সিআইডি। এজন্য মানি লন্ডারিং আইনে মামলা করে সংস্থাটি। মামলায় বলা হয়, পাপুলের প্রতিষ্ঠানের কর্মচারী সাদিকুর রহমান মনির কুয়েত যেতে ইচ্ছুকদের প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা নিয়েছেন। এ টাকা পাপুলের শেলিকা ও মেয়ের ব্যাংক হিসেবে জমা করা হয়েছে। সিআইডির অভিযোগ, 2016 থেকে 4 বছরে মানব পাচারের মাধ্যমে 38 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। উনি, ওনার মেয়ে, ওনার শালী, ওনার কর্মচারী, ওনার ছোট ভাই, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে এরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে লোকজন পাঠাইছি। হ্যাঁ, তো এখানে আমরা প্রায় কত 38 কোটি টাকার আমরা একটা অনিয়ম দেখি। এদিকে দুদকের মামলায় পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই নির্দেশ দেন। সেলিনা ইসলাম এমপি এবং ওনার মেয়ে ওয়াফা ইসলাম গত 10 ডিসেম্বর মহামান্য হাইকোর্ট থেকে আগাম একটা ডাইরেকশন নিয়েছিলেন যে 10 দিনের মধ্যে ওনাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই মোতাবেক ওনারা মেট্রো দায়রা আদালতে জামিনের জন্য গিয়েছিলেন। গত 11 নভেম্বর 2 কোটি 31 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 148 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের সবগুলো পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন বিভাগের 4 জেলার দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীরা। কর্মসূচির কারণে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশে সড়ক যোগাযোগ। পরিবেশ বিপর্যয় রোধে উচ্চ আদালতের নির্দেশে বন্ধ আছে সিলেটের সব পাথর কোয়ারি। এরপর বেকার হয়ে পড়ে এর সঙ্গে জড়িত শ্রমিকরা। বিভিন্ন সময় কোয়ারি চালুর দাবি জানালেও হয়নি সমাধান। এবার একই দাবিতে কর্মবিরতির ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে একাত্মতা জানিয়ে কর্মবিরতি পালন করছে পরিবহন মালিক ও শ্রমিকরাও। ধর্মঘটের কারণে সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। বন্ধ আছে আন্তজেলা বাস সার্ভিস ও ট্রাক চলাচল। এতে দুর্ভোগ বেড়েছে দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীদের। এখন আসছিলাম গাড়ির জন্য, খুঁজতেছি গাড়িও চলতেছে না, এখন ট্রেন ছাড়া তো উপায় নেই। বাচ্চাটা এখনো ফুরিয়ে আছে, হসপিটালে ভর্তি, করা হইতেছে না। শ্রমিক নেতারা বলছেন, পাথর কোয়ারির সঙ্গে পণ্য পরিবহন শ্রমিকদের জীবিকা নির্ভরশীল, তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে তাদের। আর দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বর্তমানে ধর্মঘট হইল বিভাগীয়ভাবে ধর্মঘটটা, আমরা বিভাগে সিদ্ধান্ত দিচ্ছি, আমরা তার অনুমতিতে আমরা বর্তমানে গাড়ি বন্ধ রাখছি। সমস্যা সমাধানে আলোচনায় বসে স্থানীয় প্রশাসন, তবে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠক। শ্রমিক নেতৃবৃন্দ যারা ছিল ওখানে, পাথর শ্রমিক নেতৃবৃন্দ, তারা বলছে এই আন্দোলনের সাথে তারা নাই, কারণ তারাও চায় পাথর কোয়ারি খোলা হোক। পাথর কোয়ারি খোলা হলে এটা তাদের ম্যানুয়ালি বা পরিবেশসম্মত ভাবে তারা কাজ করতে পারবে, কিন্তু যারা এই আন্দোলন করতেছে এরা সবসময় যন্ত্রপাতি লাগায়, এরাই পরিবেশ ধ্বংস করে, অথবা এই আন্দোলনের তারা নাই। পরিবহন ধর্মঘট চললেও স্বাভাবিক রয়েছে ট্রেন ও বিআরটিসির বাস চলাচল। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ঢিলেঢালা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের প্রভাব পড়েছে বিভাগের অন্যান্য জেলায়ও। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও ব্যবসায়ীরা। ধর্মঘটের আরো খবর জানাতে এবার সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, গতকাল থেকে আসলে শুনছি এই ধর্মঘট চলছে, তো এখন কি অবস্থা? সুনামগঞ্জের প্রভাব কতটুকু পড়েছে এবং ভুক্তভোগী বা আন্দোলনকারী কারোর সঙ্গে কথা হয়েছে কি, তারা কি বলছেন? দেখুন, আপনাকে আমি যদি একটু প্রথমে বলি যে পরিবহন ধর্মঘট চলছে গতকালকে থেকে। সুনামগঞ্জে কিন্তু গতকালকে খুব একটা প্রভাব পড়েনি। আমরা দেখেছি সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জের যে অভ্যন্তরীণ সড়কগুলো কিন্তু বাস চলাচল করেছে এবং যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোও কিন্তু চলাচল করেছে। কিন্তু আজকে সকাল থেকে সেটার চিত্র কিন্তু একেবারেই বিপরীত, কারণ আমরা দেখেছি সকাল থেকে কিন্তু সুনামগঞ্জ থেকে যে অভ্যন্তরীণ সড়কে যে বাস চলাচলটা এবং যে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলো কিন্তু
একেবারে বন্ধ রয়েছে। ঠিক আমরা বিভিন্ন সুনামগঞ্জে সুনামগঞ্জ থেকে সিলেট সড়ক রয়েছে, আমি আপনাকে একটু দেখাই। এই সড়কটি কিন্তু সকাল থেকে খুব একেবারেই যান শূন্য বলা যায়। তো এই যান শূন্য হওয়ার পরে কিন্তু মানুষের যে দুর্ভোগ, চরম দুর্ভোগ, আমি কয়েকজন ভুক্তভোগীর সাথে কিছুক্ষণ আগে কথা বলি, তারা বলছেন তারা বিভিন্ন কাজে সিলেট অথবা ঢাকায় তারা যেতে পারছেন না। আর আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, ঢাকা থেকেও কিন্তু সুনামগঞ্জ এবং সিলেটের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে আসছে না। তারপরে আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম না, যারা সুনামগঞ্জ অথবা সিলেটে যারা ঢাকা অবস্থান করছে তারা কিন্তু আসতে পারছেন না, কিন্তু তারা কিন্তু বাড়িতে আসার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করেও তারা কিন্তু চেষ্টা করে আসতে পারছে। গতকালকে ধর্মঘট পালন অর্থাৎ ঢিলের আলাভাবে পালন করছে, কিন্তু আজকে দেখেছি একেবারে খুবই কঠোরভাবে তারা আসলে শ্রমিকরা, পরিবহন শ্রমিক তারা বিভিন্ন মুড়ে মুড়ে তারা কিন্তু টিকিটিং করছে এবং কোনো প্রকার যানবাহন তারা কিন্তু চলাচল করতে দিচ্ছে না। তো সার্বিকভাবে বলা যায় যদি এই ধর্মঘট যদি আজকের সমাধান না হয় তাহলে কিন্তু মানুষের যে জনদুর্ভোগ সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এবং যে সুনামগঞ্জের কিন্তু আরেকটা বিষয় আছে, আপনি জানেন এখন সুনামগঞ্জে কিন্তু কাঁচামাল অর্থাৎ শাকসবজি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু পৌঁছায়, যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলা কিন্তু এখন এই মালা সবজিগুলা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে বলা যায়। তো সার্বিকভাবে বলা যায় এই ছিল আমার কাছে সুনামনগর ধর্মঘটের সর্বশেষ খবর। সিলেট থেকে পরিবহন ধর্মঘটের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। মহাসড়কে দুর্ঘটনা কমাতে বিভিন্ন রকমের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম পুলিশ। রাতের দীর্ঘ পথে চালক সহকারীদের চাঙা রাখতে অস্থায়ী বিশ্রামাগার চালু করেছে তারা। গেল 1 মাস ধরে রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন সড়কে এমন কার্যক্রমে খুশি পরিবহন শ্রমিকেরা, যা এরই মধ্যে প্রশংসিত হচ্ছে সবার কাছে। চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাহাড়তলিতে পণ্যবাহী ট্রাক, পিকআপ এবং নাইট কোচকে থামানোর সংকেত দিচ্ছে পুলিশ। বেশিরভাগ চালক বিষয়টিকে পুলিশের চাঁদাবাজির নতুন কৌশল ভেবে গাড়ি থেকে বের হতে যাচ্ছিলেন না, তবে পুলিশ সদস্যদের কুশল বিনিময়ে স্বাভাবিক হন তারা। এ সময় চোখে পানির ঝাপটা দিতে পুলিশের দেয়া কুসুম গরম পানির মগ পেয়ে আশ্চর্য হন তারা। গেল 1 মাস ধরে মধ্যরাতে রাউজান ও রাঙ্গুনিয়ার সড়কে এই দৃশ্য নিয়মিত। দুর্ঘটনা এড়ানো আর ক্লান্তি কাটাতে মহাসড়কের পাশে বিশ্রামাগার খুলেছে পুলিশ। চা কফি নিয়ে আড্ডা, গল্পের মাঝেই চালক সহকারীদের দেয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ। ঘুম ঘুম আসতেই পারে রাত্রে, স্যারেরা আমাদের যতটুকু করলো বা চা খাওয়ালো, পানি দিল, জিনিসটা আমাদের আসলে ভালো লাগছে। আমরা যখন জিমে আসি তখন আমাদেরকে সচেতন করে দেয় বা চা খাওয়াই, ওই দিন চা খাওয়াইলো, আজকেও খাওয়াইতেছে। পুলিশের এই উদ্যোগ দেশের সব মহাসড়কেই চান পরিবহন শ্রমিকরা। দূরপাল্লায় চালক শ্রমিকদের জন্য স্থায়ী বিশ্রামাগারের দাবি তাদের। এই দীর্ঘ সময় গাড়ি চালাতে গিয়ে তাদের যে শারীরিক যে একটা আবেশ কিংবা একটা অলসতা হয়, কিংবা তাদের যে বিশ্রামের প্রয়োজন হয় এবং সেখান থেকে ঝিমুনি হয়, এই ঝিমুনি থেকে যে এটা তারা অনুধাবন করতে পেরেছেন, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর প্রাণহানি ঠেকাতে সীমিত পরিসরের এই উদ্যোগ বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্যোগটি সফল হলে অন্য সড়কেও তা চালুর কথা ভাবছেন তারা। যাদেরকে আমরা পাচ্ছি বা যাদেরকে অ্যাভেল করতে পারছি, তো তাদের মাধ্যমে আমরা অন্যদের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি। তারা যেন সবাইকে বলে দেন যে সবাই যেন এটা মেনে চলেন যে ঘুম ঘুম চোখে কেউ যেন কোনো সময় গাড়ি না চালান, এটা যেন সবসময় মেনে চলেন, এটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেশের সব গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে স্থায়ীভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একদিকে পুরনো মেশিন, তার উপর অনেকগুলো নষ্ট, একেবারেই যুগোপযোগী কারিগরি শিক্ষা পাচ্ছে না সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বহু বছর ধরে সংকট চললেও শিক্ষা মন্ত্রণালয় বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। 1955 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এখানকার 11টি বিভাগে যেসব মেশিনপত্র আছে সেগুলোর বেশিরভাগেরই বয়স 65 বছর। প্রযুক্তিতে বিশ্ব অনেক এগিয়ে গেলেও পুরনো মেশিন দিয়ে ব্যবহারিক পাঠদান সারছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আছে শ্রেণীকক্ষের সংকটও।
পুরো মানটা যে আমরা যে মানটা পাবো ওই মানটা আমরা পাইতেছি না। আমাদের আসলে নতুন প্রযুক্তির মেশিন দরকার। লক্ষ্মীপুরের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 2006 সালে। 6টি বিভাগের অনেক মেশিনই এরই মধ্যে নষ্ট হয়ে গেছে, সেগুলো মেরামত করে কোনো রকম চলছে পাঠদান। সমস্যা হলে আমাদের অভ্যন্তরীণ মেরামত কমিটি আছে, তাদের কাছে রিপোর্ট করা হয়, রিপোর্ট করলে তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি সেটা সচলযোগ্য হয় সচল করে আবার এটাকে আমরা সচল করে চালানো হয় আর কি। দেশের 49টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটেরই একই অবস্থা। নতুন মেশিন না কিনলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব না বলছেন শিক্ষকরা। আধুনিক প্রযুক্তি সম্মিলিত মেশিনের মডেলগুলো যদি বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা ওই মডেল থেকেই তারা আধুনিক প্রযুক্তির জ্ঞানটা অর্জন করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় বলছে পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বাড়াতে কাজ চলছে। একটা হচ্ছে যে আপনার ভৌত অবকাঠামোগত সুবিধা অসুবিধার ম্যাপিংটা হচ্ছে, আর একটা হচ্ছে ইকুইপমেন্টসের ম্যাপিংটা হচ্ছে। এই দুটো ম্যাপিং হয়ে গেলে আমরা রেভিনিউ থেকে একটা কুইক প্রজেক্ট নিয়ে আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করব। কারিগরি শিক্ষার মূল লক্ষ্য শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষ করে তোলা, কিন্তু এই পুরনো মেশিন দিয়ে সেই লক্ষ্য বাস্তবায়ন অনেকটাই সম্ভব হচ্ছে না। ফলে এখান থেকে পাশ করেও শিক্ষার্থীদের থাকতে হচ্ছে বেকার। তাই এ সমস্যার দ্রুত সমাধানের আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিম্নমানের ফার্স্ট এইড বক্স সরবরাহ করার অভিযোগ উঠেছে। ওষুধও দেয়া হয়েছে মেয়াদ উত্তীর্ণ। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মধ্যে। 12 অক্টোবর কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য উপজেলা শিক্ষা অফিসে প্রাথমিক চিকিৎসার জন্য সরবরাহ করা হয় ফার্স্ট এইড বক্স। তবে এগুলোর মান নিয়ে দেখা দেয় প্রশ্ন। অভিযোগ আসে নিম্নমানের উপকরণ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেয়ার। এই মানগুলো ছিল খুব খারাপ, মানে অধিকাংশ স্যাভলন এবং যে ট্যাবলেটগুলো দেওয়া হয়েছিল ওর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেটা বিতরণযোগ্য নয়। প্লাস আমরা যে ব্রাশ এবং পেস্ট পেয়েছিলাম, ব্রাশ তো খুব লো কোয়ালিটির, কিন্তু পেস্টের মেয়াদ একটাও ছিল না। স্কুলের জন্য এমন নিম্নমানের ফার্স্ট এইড বক্স সরবরাহ করার বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকেরাও। শিশুদের জন্য যে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনভাবে দেখে শুনে ভালো জিনিসটাই দেওয়া উচিত। এই প্রোডাক্টগুলো যাতে আমাদের একুরেট হয়, যাতে মানে আমাদের বাচ্চারা যাতে অসুস্থ না হয়, তাদের কোনো স্বাস্থ্যের কোনো সমস্যা না হয়। ফার্স্ট এইড বক্সগুলো ক্রয় করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচির আওতায়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, অফিস থেকে আপত্তি আসার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মালামাল আমাদের কাছে ওনারা পাঠাইছেন, আমরা পেয়েছি, সেইভাবেই আমরা দিয়ে দিছি। এগুলো তো আসলে আমরা ক্রয় করিনি, আমরা এই মান সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারবো না। কোটালীপাড়ার 100টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য সরবরাহ করা হয়েছে 100টি ফার্স্ট এইড বক্স। রয়েছে 4000 পিস ব্রাশ, 4000 পিস পেস্ট ও 450 নেইল কাটারও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি ক্রয়ে অতীত অভিজ্ঞতা মূল্যায়নের বর্তমান ম্যাট্রিক্স পদ্ধতিতে ঠিকাদাররা কাজের সমান সুযোগ পাচ্ছেন না। তাই সঠিক প্রতিযোগিতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন ঠিকাদার বাছাইয়ে নিয়ম সংশোধনের দাবি জানান তারা। পরিকল্পনা মন্ত্রী জানান, সরকারি ক্রয় পদ্ধতি আধুনিকায়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রয়োজনে সংস্কার করা হবে। সরকারি কেনাকাটায় দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে দাম গোপন রাখা সম্ভব হয় না। বিভিন্নভাবে ঠিকাদাররা সরকার নির্ধারিত মূল্য জেনে যাওয়ায় দরপত্রে একাধিক ঠিকাদারের দাম একই হয়, যাকে বলা হয় টাই। এই পরিস্থিতিতে অতীত সক্ষমতা মূল্যায়নে ম্যাট্রিক্স পদ্ধতিতে ঠিকাদার নির্বাচন করা হয়। এতে দরপত্র আহ্বান করা প্রতিষ্ঠানে 5 বছরের মধ্যে কাজ করার সংখ্যায় 140, কাজের মোট টাকার পরিমাণে 100 এবং অন্যান্য প্রতিষ্ঠানে চলমান কাজের মোট মূল্যে 60 নম্বর দেওয়া হয়। তবে শর্ত দেওয়া হয়, আগের যেসব কাজের টাকার পরিমাণ নতুন আহ্বান করা দরপত্রের 175 ভাগের বেশি, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না। সংশ্লিষ্টরা জানান, ম্যাট্রিক্স পদ্ধতিতে কাজের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়ায় বড় ঠিকাদাররা বাদ পড়ছেন। যেই টেন্ডারটা ইনভাইট করছে সেটাতে এস্টিমেটেড ভ্যালু তার 175% পর্যন্ত তারা নেবে। এর বেশি কাজ যেটা করেছে এটা তারা নেবে, বিবেচনা নেবে না। এটা তো অদ্ভুত। এর বেশি যাদেরটা আছে তাদেরটা তারা নেবে না।
তাহলে এটা তো বেস্ট পারফর্ম করা কন্ট্রাক্টর নির্বাচন হলো না। পরিকল্পনা মন্ত্রী জানান ই-টেন্ডারের কারণে দুর্নীতি অনেকাংশে কমেছে, তবে সরকারি ক্রয়কে আরও বেশি যুগোপযোগী করতে প্রয়োজনে আইন সংস্কার করা হবে। কন্টিনিউয়াসলি সংস্কার করতে হবে, শুধু ক্রয় নয়, সকল বিষয়ে সেই সংস্কারের কাজ চলছে। টক্কর খাচ্ছি, পথে বাধাপ্রাপ্ত হচ্ছি, নতুন করে বাধা আসছে। সংস্কার তো সংস্কারে একটা জিনিস মনে রাখা, সংস্কার কিন্তু সময় লাগে। আমরা আধুনিকায়ন করব, প্রযুক্তিকে আরও নিয়ে আসবো, গতিবৃদ্ধি করব এবং আইনেরও সংস্কার চলবে। সম্প্রতি একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান প্রকল্প শেষ না হলে ঠিকাদারদের নতুন কাজ না দেওয়ার নির্দেশনা দেন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পলাশ অ্যাগ্রো ইরিগেশন প্রকল্পের আওতায় সেচ সুবিধা প্রায় 4 উপজেলার প্রায় 34,000 কৃষিজীবী। তবে সম্প্রতি মহাসড়ক প্রশস্তকরণের জেরে ভরাট হয়ে যেতে বসেছে এই প্রকল্পের কয়েকটি ক্যানেল, আর এতে অনিশ্চিত হয়ে পড়েছে জেলার আবাদ। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কুলিং সিস্টেমে ব্যবহারের জন্য মেঘনা থেকে উত্তোলিত পানি ব্যবহারের পর আবার নদীতেই ফেলে দেওয়া হতো। 1975 সালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত সেই পানিকে সেচের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে সবুজ প্রকল্প নামে পরিচিত এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন আশুগঞ্জ সহ 4 উপজেলার 22 ইউনিয়নের 34,000-এরও বেশি কৃষক। এই প্রকল্পে প্রধান সেচখাল হিসেবে ব্যবহার হয় ঢাকা সিলেট মহাসড়কের পাশের বড়পিট ক্যানেল। তবে সম্প্রতি আশুগঞ্জ নদীবন্দর সরাইল আখাউড়া স্থলবন্দর মহাসড়কটি 4 লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ভরাট হচ্ছে এই ক্যানেল সহ বেশ কয়েকটি ক্যানেল। ফলে দুশ্চিন্তায় সেচ প্রকল্পের উপর নির্ভরশীল কৃষকরা। আমরা কৃষি করতাম না, আমরা পানি চাই আল্লাহর রহমতে, আমরা ইনশাআল্লাহ পানি দিতে হবে আমরা। এর আগে গত বছরের জুনে হঠাৎ করে ভরাট করা হয় এই প্রকল্পের কুলিং রিজার্ভার হিসেবে ব্যবহৃত পুকুরটি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে সবুজ প্রকল্প, যার বিরূপ প্রভাব পড়বে জেলার চাষাবাদে। 58,000 হেক্টর জমি আমাদের দায়িত্বহীনতার কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের চেষ্টার কারণে যদি পতিত থাকে, আমার তো মনে হয় এটা দেশের একটা বড় ক্ষতির কারণ হবে। সমস্যা সমাধানে প্রকল্প এলাকা পরিদর্শন করে সড়ক প্রশস্তকরণের নকশা পরিবর্তন সহ কয়েকটি সুপারিশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি কমিটি। তবে এর কোনোটিই মানা হচ্ছে না চলমান কাজে। উন্নয়ন প্রকল্প অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তবে সেচ কার্যক্রম বিঘ্নিত করে নয়। সেচ কার্যক্রম চলমান রেখেই এই সড়কের নির্মাণ কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা যে সংশ্লিষ্ট প্রকল্প অফিস আছে তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। এই সেচ সুবিধা কাজে লাগিয়ে বর্তমানে জেলায় বছরে প্রায় 56,500 মেট্রিক টন ইরি ধান উৎপন্ন হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় মারা গেছে আরও 12,500 মানুষ। নতুন শনাক্ত হচ্ছেন 5.5 লাখের বেশি। এ নিয়ে বিশ্ব জুড়ে করোনায় মোট মৃত্যু 17,22,000-এর বেশি। মোট আক্রান্ত প্রায় 7,83,00,000। পুরো বছরের মতো মঙ্গলবারও দৈনিক মৃত্যু ও আক্রান্ত বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে করোনায় প্রাণ গেছে 2,800 মানুষের। নতুন করে শনাক্ত হচ্ছে 1.5 লাখের বেশি। বড়দিনের উৎসবে নাগরিকদের অভ্যন্তরীণ ভ্রমণে কড়াকড়ি আরোপ না করলে পরিস্থিতি এখনকার চেয়েও খারাপ হবে বলে সতর্ক করেছেন ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ অ্যান্থনিও ফাউচি। বিস্তার নিয়ন্ত্রণে না আসায় আরও 21 দিন বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে লুইজিয়ানার গভর্নর। অস্ট্রেলিয়ায় ফের সংক্রমণ বাড়তে থাকায় সিডনিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছোটদের মধ্যেও দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। দেশটিতে গত 24 ঘন্টায় 691 জনের মৃত্যু ও 36,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় 28,000, জার্মানিতে 22,000, ফ্রান্সে 11,000, ইতালিতে 13,000 মানুষ আক্রান্ত হয়েছে। এদিকে অ্যান্টার্কটিকা মহাদেশেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। বার্নার্দো ও হিঙ্গিস রিসার্চ স্টেশনের 36 জন সদস্যের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের কট্টর সমালোচক কারিমা বালুচের মরদেহ পাওয়া গেছে কানাডার টরন্টোয়। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে টরন্টো পুলিশ বিভাগ। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি। রোববার থেকে নিখোঁজ ছিলেন দীর্ঘদিন ধরে টরন্টোয় বসবাস করা বালুচ। তার ছোট বোন মাহাগঞ্জ বালুচ জানান, এই ক্ষতি শুধু পরিবারের নয়, বরং বেলুচিস্তানের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাধাগ্রস্ত হবে। 37 বছর বয়সী মানবাধিকার কর্মী বালুচের মৃত্যুতে 40 দিনের শোক ঘোষণা করেছে বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট। বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশন BSOর প্রধান ছিলেন তিনি। 2013 সালে সংগঠনটি নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। সন্ত্রাসবাদের মামলা করা হলে 5 বছর আগে কানাডায় রাজনৈতিক আশ্রয় নেন তিনি।
সরকারি মদদে এ পর্যন্ত বিএসওর বহু নেতাকর্মীকে হত্যা গুমের অভিযোগ করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। 2016 সালে বিশ্বের অনুপ্রেরণার দূত 100 নারীর তালিকায় ছিলেন বালুচ। একক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়লেন আর্জেন্টাইন ফুটবল জাদুকার লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে 644টি গোল করে ছাড়িয়ে গেলেন ব্রাজিলের কিংবদন্তি পেলেকে। মেসির রেকর্ড গড়ার ম্যাচে ভায়াদোলিদকে 3-0 গোলে হারিয়েছে বার্সা। আগের ম্যাচেই ছুঁয়েছিলেন পেলেকে। 3 দিন পর তাকে ছাড়িয়ে গেলেন মেসি, গড়লেন আরও একটি নতুন রেকর্ড। এখন বার্সেলোনার হয়ে এলএম টনের গোল সংখ্যা 644টি। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের 65 মিনিটে রেকর্ড গড়া গোলটি করেন মেসি। পেলেকে ছাড়িয়ে যেতে আর্জেন্টাইন খুদে জাদুকারের লাগলো 750 ম্যাচ। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে 19 মৌসুমে 665 ম্যাচে 643 গোল করেছিলেন পেলে। বার্সেলোনার হয়ে 17 মৌসুমেই তার রেকর্ড ছাড়িয়ে গেলেন মেসি। Y ya arranca y viene recibiendo Jordi Alba. La marca llegó de Jota. Bien Jordi en el retroceso, tocaba en última instancia. ইংল্যান্ডে তাও এক টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু নিউজিল্যান্ড সফরে অবস্থা করুন। বাংলাদেশে এসে তাই জয়ের জন্য উন্মুখ থাকবে হোল্ডাররা। ক্যারিবীয়দের সাম্প্রতিক পারফরমেন্সে টাইগাররা পাচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ। তবে প্রতিপক্ষের অফ ফর্ম নয়, নিজেদের নিয়েই ভাবছে মুমিনুল হক। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের বাজে অভিজ্ঞতা ভুলে নতুন বছরের নতুন শুরুর চ্যালেঞ্জ টেস্ট অধিনায়কের। হাতের অস্ত্রোপচার শেষে পরিচিত আঙ্গিনায় মুমিনুল। দ্রুতই শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। উইন্ডিজ সিরিজে টেস্ট অধিনায়ককে পাওয়ার নিশ্চয়তা একদিন আগে দিয়েছেন বিসিবি চিকিৎসক। এবার মুমিনুল দিয়েছেন নিশ্চয়তা। আসল লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চান অধিনায়ক। রিহেব চলছে, আল্লাহর রহমতে ভালো হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে। ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচ দিয়ে ব্যাক করতে পারবো। তার আগে হয়তো প্র্যাকটিস শুরু করে দেবো, হয়তো আপনার 1 মাস পরে হয়তো প্র্যাকটিস করতে পারবো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। করোনা বিরতি কাটিয়ে টাইগারদের সামনে হোল্ডারের দল। সাম্প্রতিক পরিসংখ্যানে প্রতিপক্ষ ব্যাকফুটে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় হার ক্যারিবীয়দের। এই জায়গাটায় এগিয়ে থাকছে মুমিনুলের দল। সাকিব ফেরায় আত্মবিশ্বাসও পাচ্ছেন অধিনায়ক। ওরা টানা সিরিজ আসছে, তার মানে না যে আপনি এখানে ওদের হারাই দেবেন, এভাবে চিন্তা করা ডিফিকাল্ট। তা আপনার ওদের সাথে খেলতে গেলে আপনার আপনার পুরা এফোর্ট দিয়ে খেলতে হবে, পুরো এরকম আপনার টিম পারফরমেন্স করে খেলতে হবে, সবার ভালো পারফরমেন্স করে খেলতে হবে। এটাই হয়তো আপনি একটু পজিটিভ সাইড এইটাই যে একটু হয়তো পার্সেন্টেজ পাবেন যে ওরা একটু ডিমোরালাইজ আছে। টানা 2 সিরিজে বায়োবাবলে থাকার অভিজ্ঞতা আছে ক্যারিবীয়দের, যেখানে টাইগাররা শুধু বিসিবি প্রেসিডেন্টস কাপ আর বঙ্গবন্ধু টি-20 কাপে অভ্যস্ত হতে পেরেছে। কিন্তু ঘরোয়া আর আন্তর্জাতিকে পার্থক্য বিস্তর। তাই উইন্ডিজদের বিপক্ষে প্রমাণের মঞ্চে বায়োবাবলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টাইগারদের। করোনার যে প্যান্ডেমিক চলতেছে, আপনার ভ্যাকসিন যতদিন না আসবে আপনার কিন্তু এভাবে ক্রিকেট খেলতে হবে, ঠিক আছে? এটা নিয়ে আপনি হয়তো খুব বেশি মাতামাতি করলেও নিজের কাছে সমস্যা, আর খুব বেশি যে আপনি ঘাটাঘাটি করেন তার নিজের সমস্যা হবে। তো এটাকে ওইভাবে মাথায় নিয়ে দেশের জন্য ওইভাবেই খেলতে হবে, আমার কাছে যেটা মনে হয়। দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক সার্কিটে ফেরার প্রহর গুনছে টিম টাইগার্স। উইন্ডিজদের বিপক্ষে পছন্দের ফরম্যাট ওডিআই দিয়ে ফেরায় স্বস্তি থাকছে। তবে লাল বলের ক্রিকেটে মুমিনুলদের দিতে হবে আসল পরীক্ষা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।